সিপিডি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যে গড়ে উঠছে, আজ পর্যন্ত কোনো সরকারের সময় কোনোদিন কি দেখছেন যে তারা বলছে বাজেটটা সঠিক হয়েছে? একটা নজির যদি আপনি দেখাইতে পারেন আমারে যে এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো কখনোই বাজেটকে স্বাগত জানাইছে বা বাজেট সময় উপযোগী বা বাজেট শিল্প বান্ধব বা ব্যবসা বান্ধব বা বাজেটটা ঠিক হয়েছে, এই কথা আজ পর্যন্ত আমি তো শুনি নাই কখনো। সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, আপনার কাছে যেতে চাই। বাজেট দিয়েছেন যে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। এই বাজেটে নানা বিষয় আছে। আমরা একদম একটি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছেন যে তিনি বাজেটকে বেনজির, আসলে এই বাজেট কি বেনজির স্থাপন করেছে? বাংলাদেশে প্রথম বাজেট দেওয়া হয় 1972 সালে। তার পরবর্তীতে আপনার যখন থেকে মনে করেন এই যে সিপিডি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যে গড়ে উঠছে, আজ পর্যন্ত কোনো সরকারের সময় কোনো দিন কি দেখছেন যে তারা বলছে বাজেটটা সঠিক হয়েছে? একটা নজির যদি আপনি দেখাইতে পারেন আমারে যে এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো কখনোই বাজেটকে স্বাগত জানাইছে বা বাজেট সময় উপযোগী বা বাজেট শিল্প বান্ধব বা ব্যবসা বান্ধব বা বাজেটটা ঠিক হয়েছে, এই কথা আজ পর্যন্ত আমি তো শুনি নাই কখনো। এটা হলো তাদের একটা চরিত্র। একটা কিছু নেগেটিভ বলতে হবে, কিছু মানুষের নেগেটিভ অ্যাটিটিউড থাকে। যদি নেগেটিভ অ্যাটিটিউড না থাকে তাইলে তারা আবার এই যদি নেগেটিভ কথা না বলে তাহলে তো আপনি আপনার আলোচনা করতেন না। আজকে আপনার আলোচনায় আসার জন্য কিছু মানুষ আজকাল এই যে আপনার ভাইরাল হয়, জি হ্যাঁ, শুধু শুধু একটা কথা বললে সেটা দিয়ে নিজে নিজে, এই যে আমাদের কিছু ফিল্মের লোকজনও দেখি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘড়ি আংটি চেইন এইসব দিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করে। তো এগুলো আমি মনে করি যে এগুলো ওই রকম। তারা যদি সঠিক দেশপ্রেম থাকতো তাইলে সঠিকভাবে, হ্যাঁ ঠিক আছে, আমি বলবো না যে বাজেট একেবারে সঠিক সরকার দিতে পারছে, কারণ বাজেট সরকার ঘোষণা করেছে, তারপরে থেকে 30 তারিখ পর্যন্ত এটা সংসদে আলোচনা হবে। আলোচনার পরে এখানে কাটছাট হবে, কোনোটা পরিবর্তন হবে, কোনো জায়গায় যদি দেখা যায় যে এটা দেশের উপকারে আসতেছে না, ব্যবসায়ীদের উপকারে আসতেছে না, তখন সেই জিনিসটা তারা পরিবর্তন করবে। আর যদি এমনই হইতো যে না 6 তারিখে বাজেট দিয়েছে, 6 তারিখে ওই বাজেট দেওয়া ডিক্লেয়ার করা মানে এটাই পাস, তাইলে আপনি এই ধরনের মন্তব্য করেন, তাহলে ঠিক আছে, আপনি করতে পারেন। বরঞ্চ যদি দেশপ্রেমিক হইতেন তাইলে আপনি বলতে পারতেন যে এই বাজেটের এই এই জায়গায় ভুল আছে, এগুলো সংশোধন করা যায় কিনা, এবং সেটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে করা সম্ভব কিনা সেটা বিবেচনায় নিয়ে যদি কেউ বলতো তাইলে আমি সেটাকে স্বাগত জানাইতাম। কিন্তু আমি প্রত্যেকেরই দেখি একটা জিনিস যে না, এই বাজেট কিছুই হয় নাই, বাজেট এই হয় নাই। এটা গত বছরও একই কথা বলেছে, তার আগের বছরও একই কথা বলেছে। 15 বছর ধরেও এই সরকার আছে, 16 বছর, 16তম, এই 16 বছর ধরে একই কথা বলছে। এর মধ্যে তো কোনো পরিবর্তন আমরা কখনো দেখিনি। এখন বাজেট কারো কারো ভালো লাগে না, সরকারকে ভালো না লাগলে তাদের কথাবার্তাও সরকারের যে জিনিসটাই করে সেটাই ভালো লাগে না। আর বাজেট, আমিও তো বলবো না যে বাজেট একেবারে সঠিক হয়েছে, শিল্প বান্ধব হয়েছে, ব্যবসা বান্ধব হয়েছে, তা না। হ্যাঁ, শিল্প বান্ধব ব্যবসা বান্ধব সরকার চেষ্টা করছে ব্যবসায়ীদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিয়ে দেশকে ঠিক। আচ্ছা, ব্যবসা যদি হয় লাভ কার? লাভ তো সরকারের, কারণ তাহলে ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, সরকারের আয় হবে। আয় তো সরকারকে তো আয়ের দুইটা উৎস, একটা হইল আভ্যন্তরীণ আপনার ট্যাক্স ভ্যাট আদায় করা, রাজস্ব হয় যেটি রাজস্ব, আর একটা হলো আপনার বৈদেশিক ঋণ, যেটার উপরে আমরা খুব একটা এখন নির্ভরশীল না এবং আমরা নিতেও চাই না, কারণ আমরা উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি। সো এখানে আর ইনকামের রাস্তা কি? রপ্তানি, রপ্তানির মধ্যে গার্মেন্টস খাত 84% আসে, বাকি সব মিলিয়ে 100% হয়, সব খাত মিলিয়ে। সেখানে হয়তো 55-60 বিলিয়ন ডলার আমাদের রপ্তানি আয় হয়। সেখানে আবার অনেক কিছু আমরা র মেটেরিয়াল কিনে আনি, তার পেমেন্ট করতে হয়, তারপরে একটা
60% ধরি আমি, যে এখনকার দিনে 60%-এর মতো আমাদের থাকে। আর একটা হলো রেমিটেন্স। রেমিটেন্স আপনার পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা সব জায়গায় খারাপ। আপনি আজকে দেখছি আমি যে সৌদি আরবে মক্কায় যারা ইল্লিগালভাবে হজের পারমিশন না নিয়ে যারা গিয়েছিল তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। আগে তো কখনো শুনিনি, আগে তো এরকম লোক গেছে। ওই সৌদি আরবের লোকই যদি যেয়ে থাকে তারাও কিন্তু মক্কা থেকে বের করে দিয়েছে। এখন অবস্থাটা হলো অর্থনৈতিক অবস্থা কিন্তু পৃথিবীর কোথাওই ভালো না। জি, আমরা যখন বিদেশে যাই সেখানেও কিন্তু দেখি যে জিনিসপত্র বেচা কিনা খুব কম। দোকানে আগে যে জায়গায় লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হইতো সেখানে লাইনের তো কোনো কোশ্চেনই আসে না, 2-4 জন কাস্টমার আছে। তো এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশ তো আর এর বাইরে না। যুদ্ধ বিগ্রহ কোভিড থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ কিন্তু চলছেই। আপনি আজকে দেখেন এই যে ফিলিস্তিনের মতো জায়গায় যেভাবে ইসরায়েলরা এই লোকজনকে মারছে, এটার অ্যাকশন এবং এটার জন্য আজকে তেলের দাম আমরা যেটার উপরে মূল নির্ভরশীল জ্বালানির উপরে, সেই জ্বালানির দাম কিন্তু $35 নিচে আসছিল। সেটা হু হু করে বেড়ে $108-10 হয়ে গেছিল। এখন $85-84-85 মধ্যে আছে। তাহলে এখন জ্বালানি তেলের যদি আমার যেহেতু ইম্পোর্ট করতেই হয়, জ্বালানি তেলের উপরে আমরা নির্ভরশীল। এখন জ্বালানি তেলের দাম যদি বাড়ে তাহলে ট্রান্সপোর্টের কস্ট বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, সব জায়গায় বাড়ে। তো সেই জায়গার মধ্যে আপনার যে বাজেট দিয়েছে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় এখানে সরকারকে খেয়াল করতে হবে যে ব্যবসায়ীদের উপরে চাপ যাতে না পড়ে, সতর্ক থাকতে হবে। সতর্কতার সাথে কিছু কিছু জায়গায় সংশোধনী আনতে হবে। কারণ কিছু কিছু আইন, যেমন একটা আইন করতে যাচ্ছে কাস্টমস আইনের মধ্যে আপনার যদি একটা ইসেস কোড ভুল হয় তাহলে আপনি 200-400% জরিমানা করতে পারবেন। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। তো এরকম একটা আইন কোনোভাবেই আমরা এটাকে মানতে পারি না এবং এটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। সিদ্দিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো।